পেহেলগাম হামলার বর্ষপূর্তিতে লালকেল্লায় নাশকতার পরিকল্পনা ছিল দাবি ভারতীয় গণমাধ্যমের। সহযোগীরা ধরা পড়ায় বদলে ফেলা হয় প্ল্যান, জবানবন্দি আটক সন্দেহভাজনের। ইউক্রেনের পোক্রোভস্ক শহর দখলের দ্বারপ্রান্তে রাশিয়া, সিনেমাটিক স্টাইলে রুশ সেনাদের মহড়া, লড়াই চালিয়ে যাওয়ার দাবি কিয়েভের। লাতিন অঞ্চলে যুদ্ধের দামামা, বিদেশি আগ্রাসন মোকাবেলায় সেনা পুলিশের সমন্বিত মহড়া ভেনেজুয়েলার। ক্যারিবীয় সাগরে পৌঁছেছে মার্কিন রণতরী, ইউএস জেরাল্ড আর ফোর্ড। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। পেহেলগাম হামলার বছর পূর্ণ হওয়ার দিনই দিল্লির লালকেল্লায় হামলার পরিকল্পনা ছিল সন্দেহভাজনদের। জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন ফরিদাবাদ থেকে আটক দিল্লি ব্লাস্টের অন্যতম সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিল। জানান, দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালক ডাক্তার ওমরের সাথে লালকেল্লা এলাকার রেকি করছিলেন তারা। দীপাবলিতে জনবহুল স্থানেও হামলার পরিকল্পনা ছিল তাদের। সূত্রের বরাতে চাঞ্চল্যকর এমন দাবিও করেছে পিটিআই। সাদা রঙের হুন্দাই i20 গাড়িতে দিল্লির লালকেল্লা এলাকায় ঢুকেছিল সন্দেহভাজন হামলাকারী ডক্টর উমর নাবি। এরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের রাজধানী। তদন্ত সাপেক্ষে পুলিশ বলছে, হামলার আগে প্রায় 11 দিন ধরে হরিয়ানার ফরিদাবাদ জেলার আলফালা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পার্ক করা ছিল গাড়িটি। ঘটনার দিন সকালে ক্যাম্পাস থেকে গাড়িটি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন ওমর। দুপুর 3:30 নাগাদ লালকেল্লা এলাকায় প্রবেশের পর সন্ধ্যা পর্যন্ত সেখানেই পার্ক করে রেখেছিলেন গাড়িটি। সে সময় গাড়িতে বসে দুই সহযোগী ডাক্তার মুজাম্মিল আর ডাক্তার আদিলকে গ্রেপ্তারের খবর পান তিনি। ধারণা করা হচ্ছে এরপরই তড়িঘড়ি হামলা চালায় সে। এদিকে ফরিদাবাদে বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন প্রধান সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিল। বলেছেন, আগামী বছর জানুয়ারিতেই হামলার পরিকল্পনা ছিল তাদের। এ উদ্দেশ্যে দিল্লির লালকেল্লা এলাকায় রেকি করেছিলেন তিনি ও ওমর। পুলিশি তৎপরতায় দুই সহযোগী আটকের জেরে পরিকল্পনা বদলে আগেই হামলা চালায় ওমর। এছাড়া দীপাবলির সময়ও জনবহুল কোনো এলাকায় হামলার টার্গেট ছিল তাদের, যদিও তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। বার্তা সংস্থা পিটিআইকে এসব তথ্য জানিয়েছেন তদন্তে জড়িত পুলিশের এক কর্মকর্তা, তবে নাম প্রকাশ করেননি তিনি। ডাক্তার মুজাম্মিলের মোবাইল ফোন থেকে উদ্ধারকৃত তথ্য বিশ্লেষণ করেছি আমরা। সেখানে দেখা গেছে চলতি বছরের শুরুর দিকে তিনি একাধিকবার লালকেল্লা ও আশপাশের এলাকায় অবস্থান করেছিলেন। আগামী বছর জানুয়ারিতে লালকেল্লায় পরিকল্পিত হামলার উদ্দেশ্যে অঞ্চলটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন তারা। এ ঘটনার পর ভারতের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে জম্মু কাশ্মীরে নিষিদ্ধ সংগঠন জামাতি ইসলামী সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। তল্লাশি চালানো হয়েছে 200-রও অধিক বাড়িতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বিহারে আবারও বাজিমাত করতে যাচ্ছে নীতিশ বিজেপির জোট। বুথফেরত জরিপ বলছে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এনডিএ। তাই ধারণা করা হচ্ছে আবারও রাজ্যটির চাবি উঠতে পারে ক্ষমতাসীন জোটের হাতেই। এবার 7 দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের বিধানসভা নির্বাচনে। ব্যালটের মাধ্যমে রায় জানিয়েছেন প্রায় 7.5 কোটি বাসিন্দা। অর্থাৎ ভোটার উপস্থিতি ছিল প্রায় 67%, যা 1951 সালের পর থেকে সবচেয়ে বেশি। নির্বাচনের 2 ধাপ মিলিয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। অন্যদিকে পুরুষ ভোটার ছিল 62.8%। বিহার বিধানসভার 243 আসনের মধ্যে 122টিতে জয়লাভ করলেই গঠন করা যাবে সরকার। শুক্রবার ঘোষণা করা হবে নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল। পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার অভিযোগ, তালেবান সরকারের মদদেই পাকিস্তানে হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা। এ সময় ভারতকেও হুঁশিয়ারি দিয়ে খাজা আসিফ বলেন, তার দেশে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে আত্মঘাতী হামলার পর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে অন্তত 12 জনের। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এছাড়া দেশটির সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজেও হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছেই ইসরায়েলি আগ্রাসন। এক মাসে ধ্বংস করা হয়েছে ১৫০০-এরও বেশি ভবন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এই তথ্য। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে আগে পরের পার্থক্য তুলে ধরেছে তারা। দেখা গেছে ১০ অক্টোবরের আগে সামান্য ক্ষতিগ্রস্ত বা অক্ষত ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিরতির পর। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও প্রায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ সহ সব সামরিক অভিযান স্থগিতের কথা থাকলেও বারবার শর্ত লঙ্ঘন করছে আইডিএফ। $500 মিলিয়ন ব্যয়ে গাজার কাছে সামরিক ঘাঁটি বানানোর ছক কষছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনার পাশাপাশি যেখানে মোতায়েন করা হবে আন্তর্জাতিক বাহিনীর সদস্য, পর্যবেক্ষণ করা হবে উপত্যকার যুদ্ধবিরতি পরিস্থিতি। এরই মধ্যে ঘাঁটির জন্য এলাকা খোঁজার তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। রিপোর্টটির সব তথ্য সঠিক নয় উল্লেখ করে পেন্টাগন জানিয়েছে গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে না। গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মিশরে ২০০ সেনা পাঠানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের। এ লক্ষ্যে দেশটিতে একটি যৌথ কন্ট্রোল সেন্টার স্থাপনের পরিকল্পনাও আছে যুদ্ধবিরতি চুক্তিতে। সাথে থাকবে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও। কিন্তু কন্ট্রোল সেন্টারের পরিবর্তে এখন সামরিক ঘাঁটি তৈরির পথে হাঁটছে ওয়াশিংটন, তাও আবার যুদ্ধবিধ্বস্ত গাজার একদম কাছে। এই ঘাঁটিতে হাজারের বেশি সেনা ও ভারী অস্ত্র রাখার ছক কষছে ট্রাম্প প্রশাসন, এমন দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। এতে বলা হয়, সম্ভাব্য স্থান নিয়ে গেল সপ্তাহে আইডিএফ এর সঙ্গে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দল, তবে এখনও কোনো জায়গা চূড়ান্ত হয়নি। পরিকল্পিত ঘাঁটিতে থাকবে অন্যান্য দেশের সেনাদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোর্স। তবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কথা বললেও এটিকে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের ইঙ্গিত হিসাবেই ধরা হচ্ছে। বলা হচ্ছে, এই ঘাঁটির মাধ্যমে অঞ্চলটিতে ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করার ক্ষমতা পাবে ওয়াশিংটন। বিষয়টি সত্য হলে ইসরায়েলি ভূখণ্ডে এটি হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বড় সামরিক স্থাপনা। ইসরায়েলি গণমাধ্যমগুলোর রিপোর্টের সব তথ্যকে সত্য বলছে না পেন্টাগন, তবে নিশ্চিত করেছে গাজায় পা রাখবে না কোনো মার্কিন সেনা। আবার এটাও জানিয়েছে যে আন্তর্জাতিক বাহিনীর জন্য সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা আছে। অনিক রহমান, যমুনা নিউজ। নতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সাহায্য করবে ফ্রান্স। মঙ্গলবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর এই প্রতিশ্রুতি দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে শক্তিশালী করতে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এ বিষয়ে একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন ম্যাক্রন। ফিলিস্তিনের স্থিতিশীলতা রক্ষায় বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, পশ্চিম তীরে যে কোনো প্রকার আগ্রাসনকে রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করবে ফ্রান্স। গাজা পুনর্গঠনের সহায়তার আশ্বাসও দিয়েছেন ম্যাক্রন। গাজায় মানবিক সহায়তা হিসেবে প্রায় ১০ কোটি ইউরো দেয়া হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এই কমিটি সব আইনি দিক, যেমন সংবিধান, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিষয় নিয়ে কাজ করবে। এটি একটি নতুন সংবিধান প্রণয়নের কাজে সহায়তা করবে, যার খসড়া প্রেসিডেন্ট আব্বাস ইতিমধ্যে আমাকে দিয়েছেন। এর লক্ষ্য হবে শক্তিশালী একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সব শর্ত চূড়ান্ত করা। ফিলিস্তিনের ভূমি দখল করার চেষ্টা হলে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে ফ্রান্স। আল কায়দার সাথে সম্পর্ক এখন অতীত। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক আল কায়দা কমান্ডার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এই ইস্যুতে কোনো কথা হয়নি তার। সোমবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠক হয় শারার। ৬ মাস আগে সৌদি আরবে তাদের প্রথম সাক্ষাতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে আরোপিত ওই নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ। ওয়াশিংটনে সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার প্রথম সফর ছিল এটি।
ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলের আরও কাছাকাছি রাশিয়া। শহরটিতে সিনেমাটিক স্টাইলে রুশ সেনাদের মোটর বাইক মহড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার সামরিক ব্লগাররা, যা এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। দোনেৎস্কের প্রবেশদ্বার খ্যাত পোক্রোভস্কের পুরোপুরি নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। যদিও ইউক্রেনের দাবি, খারাপ আবহাওয়ার কারণে বিপাকে পড়লেও এখনও শহরটিতে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সেনারা। এজন্য প্রায় 4 যুগ আগে মুক্তি পাওয়া আলোচিত ম্যাডম্যাক্স সিনেমার দৃশ্য। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কের দখলকৃত এলাকায় ঘন কুয়াশার মধ্যে রুশ সেনাদের মোটরবাইক মহড়া। এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এই ভিডিও। দীর্ঘদিন ধরে পোক্রোভস্ক দখলে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। দুপক্ষের তীব্র লড়াইয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা। মস্কোর দাবি, পোক্রোভস্কের উত্তরাঞ্চল এখন তাদের দখলে, নিয়ন্ত্রণে নিয়েছে 250-এর বেশি ভবন। বিশ্লেষকদের মত, এই শহর দখল হবে চলমান যুদ্ধে রাশিয়ার অন্যতম বড় অর্জন। পোক্রোভস্কে বলা হয় দোনেৎস্কের প্রবেশদ্বার। অঞ্চলটিতে ইউক্রেন সেনাদের কাছে সরঞ্জাম পৌঁছানো হয় এই পথে। এছাড়া এই শহর ঘিরেই গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ। ইউক্রেনের বিশাল ইস্পাত শিল্পে ব্যবহৃত কয়লার একমাত্র খনিও রয়েছে এখানে। তাই শহরটি হাতছাড়া হলে অর্থনৈতিক ও সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন। ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর বের করতে নজরদারি ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করছে রুশ বাহিনী, আর তাতেই মিলছে সাফল্য। ইউক্রেনও অবশ্য স্বীকার করেছে শহরটিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে শত্রুপক্ষ। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, কুয়াশাচ্ছন্ন খারাপ আবহাওয়ার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে রুশ সেনারা। তবে এখনও শহরটিতে লড়াই চালিয়ে যাচ্ছে কিয়েভ। দফায় দফায় আলোচনার পরও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখনও কোনো সমাধান আসেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের। মূলত দর কষাকষি নিয়েই হচ্ছে না সমঝোতা। পোক্রোভস্কের নিয়ন্ত্রণ মস্কোকে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে রাখবে বলেই মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লাতিন অঞ্চলে বাড়ছে যুদ্ধের দামামা। ভেনেজুয়েলার জলসীমায় পৌঁছে গেছে সবচেয়ে বড় মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলাও। বিদেশি আগ্রাসনে মোকাবেলায় দেশজুড়ে সমন্বিত মহড়া শুরু করেছে কারাকাস। সামরিক বেসামরিক সমন্বিত প্রতিরক্ষা কমান্ডো তৈরি করতে আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। সামরিক সক্ষমতায় বহুগুণ পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলার সমর প্রস্তুতি। বহরে অস্ত্র সরঞ্জাম, ট্যাঙ্ক যাই আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে এই তৎপরতা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী যখন পৌঁছে গেছে ক্যারিবীয় জলসীমায়, তখন সীমিত সামর্থ্য নিয়েই বিদেশি আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষার প্রচেষ্টা ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেসের। দেশ জুড়ে আয়োজন করা হয়েছে বিশাল মহড়া। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 4টায় শুরু হয় 2 দিনব্যাপী এই মহা আয়োজন। যোগ দিয়েছে প্রায় 2 লাখ সেনা, আধা সামরিক, পুলিশ ও কমিউনিটি লিডার। শুধু তাই নয়, চলমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক নতুন আইন অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। এর আওতায় নতুন একটি প্রতিরক্ষা কাঠামো প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ইন্টিগ্রাল ডিফেন্স কমান্ড। বিদেশি হুমকি মোকাবেলায় সামরিক ও বেসামরিকদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি লক্ষ্য। দেশের ক্রান্তি লগ্নে প্রতিটি নাগরিককে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্বাক্ষরের মাধ্যমে সমন্বিত প্রতিরক্ষা কমান্ডের কাঠামো সচল হচ্ছে। দেশপ্রেম ও সাহসের পথে চলে আমাদের জয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা শান্তি চাই এবং তা অর্জন করব। সর্বোচ্চ চাপের মুখে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। গত কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রণতরীর আগেও ভেনেজুয়েলার জলসীমার কাছে মোতায়েন করেছে 4000 নৌসেনা, যুদ্ধজাহাজ, পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও যুদ্ধ বিমান। মাদক বিরোধী অভিযানের নামে কমপক্ষে 19 দফা হামলায় প্রাণ গেছে অন্তত 75 জনের। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ক্যারিবীয় অঞ্চলে মোতায়েনের পর আবারও আলোচনায় বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অত্যাধুনিক যুদ্ধবিমান ও সরঞ্জামে সজ্জিত এই রণতরী চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে লাতিন দেশগুলোর জন্য, যা পারমাণবিক শক্তিচালিত। মাদকের বিস্তার ঠেকানোর অজুহাত দেয়া হলেও রীতিমতো একটি দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়ার সক্ষমতা রয়েছে জেরাল্ড আর ফোর্ডের।
সাগরে ভাসমান দুর্গ বলে পরিচিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড R4, যা জয় করা এক কথায় অসম্ভব। কেননা এটিকে টেক্কা দিতে হলে পাঞ্জা লড়তে হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে উন্নত প্রযুক্তির বিরুদ্ধে, এমনটাই দাবি ওয়াশিংটনের। মার্কিন নৌবাহিনীর সক্ষমতার প্রতীক বিবেচনা করা হয় এই রণতরীকে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে সক্ষম এবং সবচেয়ে মারণঘাতী যুদ্ধযান। দৈর্ঘ্যে 3টি ফুটবল মাঠের চেয়েও বড় এই রণতরী সমুদ্রে ভাসমান সবচেয়ে বড় যুদ্ধযান, যা 90টির মতো যুদ্ধবিমান ও হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের আকাশযান বহন করতে সক্ষম। এতে রয়েছে 2টি রানওয়ে, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চিং সিস্টেম ব্যবহার করে খুবই স্বল্প সময়ে বিমান টেক অফ ল্যান্ডিং করানো যায় যুদ্ধকালীন মুহূর্তে, যা বেশ কার্যকর। এছাড়াও এর উন্নত মানের অ্যারেস্টিং গিয়ারের সাহায্যে ছোট রানওয়েতে যুদ্ধবিমান অবতরণ করানো খুবই সহজ। সুবিশাল রণতরীটি মাত্র কয়েকশো নাবিক দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। এতে অবশ্য 4500-এরও বেশি সেনা থাকতে পারে। ফোর্ডে রয়েছে 2টি পারমাণবিক চুল্লি, যার সাহায্যে জ্বালানির জন্য কোনো বন্দরে না ভিড়ে বছরের পর বছর সমুদ্রে ভেসে থাকতে পারে এটি। রণতরীটির মূল শক্তি বিবেচনা করা হয়ে থাকে এতে থাকা F-18 যুদ্ধবিমানকে, যা এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, জাহাজ বিধ্বংসী ও লেজার গাইডেড মিসাইল বহন করে। এগুলোর এক একটির পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। শত্রুপক্ষকে রণতরী পর্যন্ত পৌঁছাতে হলে টক্কর দিতে হবে পাহারাদার, গাইডেড মিসাইলযুক্ত ডেস্ট্রয়ার ও অন্যান্য নৌযানকে। এছাড়াও রণতরীতে থাকা ইলেকট্রোজ্যামিং ইকুইপমেন্টের সাহায্যে সহজেই শত্রুপক্ষের আকাশযানের রাডার লক করা যাবে। 1300 কোটি ডলার ব্যয়ে নির্মিত এই রণতরী 2017 সালে কমিশন করা হলেও মার্কিন বহরে যুক্ত হয় 2022 সালে। 2023 সালে যা ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। অনিক রহমান, যমুনা নিউজ। বিমান অবতরণের ঠিক আগে জাপানের একটি বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল একটি ভাল্লুক। এতে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় রানওয়েটি। দেশটির উত্তর পূর্বাঞ্চলের হানামাকি বিমানবন্দরে এই ঘটনা ঘটে। প্রকাশিত হচ্ছে ঘটনার একটি ভিডিও। সেখানে দেখা যায় দৌড়ে বন্দরের রানওয়েতে ঢুকছে ভাল্লুকটি। এর কিছুক্ষণ পরই ঠিক পাশেই অবতরণ করে একটি বিমান। এরপর অদৃশ্য হয়ে যায় প্রাণীটি। তবে এই ঘটনা দেখতে পান বিমানবন্দরের এক কর্মী। বন্ধ করে দেওয়া হয় সেখানের বিমান চলাচল। অনেক খোঁজাখুঁজির পরও ভাল্লুকটিকে আর খুঁজে না পাওয়ায় 1.5 ঘন্টা পর আবারও খুলে দেওয়া হয় রানওয়েটি। ফিল্মি স্টাইলে পুলিশের চোখে ধুলো দিয়ে মেক্সিকোতে পালালো মহিলা চোর। 150 মাইল ধাওয়া করেও ধরতে পারেনি তাকে। সোমবার ভেঞ্চুরা কাউন্টির থেকে একটি মিনি ভ্যান চুরি করে 29 বছর বয়সী অ্যালিসা উইলসন চুরি হওয়া যানটির খোঁজে নামে পুলিশ। মিনি ভ্যানটির অবস্থানও শনাক্ত করে তারা, কিন্তু চুরি হওয়া গাড়িটি উদ্ধার করতে গেলেই পালিয়ে যাবার চেষ্টা করে চোর। শুরু হয় সিনেমার মতো চোর পুলিশের ধাওয়া, যা ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি প্রধান সড়ক দিয়ে চলতে থাকে। চোর ধরতে গিয়ে নাকানি চোবানি খেতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। নানা কৌশল অবলম্বন করেও ব্যর্থ হয় তারা। চোর পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে যায় মেক্সিকোতে। এবার চীন তিব্বত সংযোগকারী মহাসড়কের একটি সেতু ধসে পড়েছে। মঙ্গলবার চীনের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশে এই ঘটনা ঘটে। তবে এতে কেউই হতাহত হয়নি বলে জানায় স্থানীয় প্রশাসন। সোমবার 758 মিটার দীর্ঘ হংকি সেতুতে ফাটল দেখা দেয় এবং বৃষ্টির সংলগ্ন পাহাড়ের মাটিও সরতে দেখা যায়। সাথে সাথে বন্ধ করা হয় সকল প্রকারের যান চলাচল। পরদিন দুপুরে পাহাড়ের পরিস্থিতি আরও খারাপ হলে শুরু হয় ভূমিধস। আর এর ফলে বৃষ্টি ধসে পড়ে বলে জানায় কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুর দিকে এই সেতুর নির্মাণ কাজ শেষ করে চীনা প্রতিষ্ঠান সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ। ট্রেন লাইনচ্যুত হয়েছে লাতিন দেশ আর্জেন্টিনায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন যাত্রীরা। আহত কমপক্ষে 19 জন। মঙ্গলবার রাজধানী বুয়েনোস আয়ার্সে হয় এই ঘটনা। লিনিয়াস স্টেশনের কাছে লাইনচ্যুত হয় একটি কমিউটার ট্রেন।
প্রায় সাথে সাথেই উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সহ জরুরি বিভাগের বিশেষ টিম। আহতদের নেওয়া হয় হাসপাতালে, তবে কারো শারীরিক অবস্থা সংকটাপন্ন নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লাইনচ্যুতির ঘটনায় বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। দুর্ঘটনার কারণ জানতে চলছে বিশেষ তদন্ত। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।